মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক ও সমাজসেবী মাওলানা এম এ রকিব। রকিব ভাই, আপনি নেজামে ইসলাম পার্টির প্রেসিডেন্ট। রাজনীতিতে কবে এলেন? আমি রাজনীতিতে ৬২ সাল থেকে নেজাম ইসলাম পার্টিতে আমি যোগদান করছি। তখন আমি ছাত্র, কলেজের ছাত্র। আর নেতৃত্বে কবে এসেছেন? নেতৃত্বে আসছি ওই 66-এ। নেজাম ইসলাম, আমি 66 থেকে নেজাম ইসলাম পার্টি সিলেট জেলা সেক্রেটারি ছিলাম আচ্ছা, ৭০ সাল পর্যন্ত। তারপরে? এরপরে কেন্দ্রতে গেছি আমি ৭৬ সাল থেকে। আর চেয়ারম্যান কবে হলেন? চেয়ারম্যান হয়েছি প্রথমে ১৯৯৭ সালের মে মাসের ১৩ তারিখ। আর আপনাদের যে ঐক্যজোট, এটা কবে প্রতিষ্ঠিত হলো? জোটটা তৈরি হয়েছে ১৯৯১ সালের ডিসেম্বর মাসে। এটা প্রথম স্টার্টিং এ আমাদের একটু বলতে সামান্য একটু যে নেজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আশরাফ আলী ধনমন্ডলী, উনি খুব বড় মুহাদ্দিস ছিলেন, ফাউন্ডারের একজন। তিনি পাকিস্তান ছিলেন। তিনি দেশে আসার পরে তাকে আমরা সভাপতি করি ৯৩ সালে কনফারেন্স করে। এরপরে আমরা দুইজন নেজাম ইসলাম পার্টির ছোট হয়ে গেছিল, বোলামা অনেক দল, ইসলামিক দল হয়ে গেছে। সব দলকে এক করার জন্য, পরামর্শের জন্য আমরা ইনকিলাব পত্রিকার সম্পাদক তদানীত মৌলানা মন্নান সাহেব, ওনার কাছে গেলাম। উনি আমাদেরকে পরামর্শ দিল যে নেজাম ইসলাম পার্টির জন্মস্থান কিশোরগঞ্জ, হায়বতনগর, আপনার সেখানে যান। আমি সেখানে গিয়ে মৌলানা আতার আলী নেজাম ইসলাম পার্টির ফাউন্ডার, ওনার সাহেবজাদা মৌলানা আনোয়ার শাহ, ওনার সাথে পরামর্শ করলাম জামিয়া আমদাদিয়াত। উনি বললেন যে আপনারা হায়বতনগর যান। হায়বতনগরের শাহ নুরুল্লাহ সাহেব, উনি সরকারি মাদ্রাসার জমিয়তুল মুদারিসিনের একজন লিডার, আর আনোয়ার শাহ দেওবন্দি লাইনের। তো দুইজন পরামর্শ করিয়ে আমাদেরকে বললেন যে আপনারা জমিয়তুল উলামা ইসলাম, নেজাম ইসলাম পার্টি একটা পার্টি ছিল, আপনারা জমিয়তুল উলামা ইসলামকে নিয়ে আগে জোট করেন, আর একসঙ্গে দল ভাঙ্গিয়া কেউ আসবে না, সবাইকে আপনারা এক প্ল্যাটফর্মে আনার। এই আমরা সেখান থেকে সরাসরি হায়দ্রাবাদ মাদ্রাসা যাই, সেখানে মৌলানা শামসুদ্দিন কাসিমি সাহেব ছিল। কাসিমি সাহেবকে নিয়ে মৌলানা আশরাফ আলী ধনমন্ডলী, আমরা চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম, সৈয়দ ফজলুল করিম সাহেব এবং শেখুল হাদিস মৌলানা আইজুল হক সাহেব, সবার খেদমত আমরা গেলাম। সবাই সাড়া দিলেন। আমরা সবাইকে নিয়ে একটা ইসলামী ঐক্যজোট করলাম। ইসলামী ঐক্যজোটে ফাটল প্রথম আমি বলতেছি ৯১ সালে আমরা ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে ইলেকশন করে মৌলানা উবৈদুল হক সাহেব জকিগঞ্জ খানাইঘাটের এমপি হয়েছেন। ইসলামী ঐক্যজোট থেকে একজন এমপি হয়েছেন, মার্কা ছিল মিনার। তখন ইসলামী ঐক্যজোটে কোনো ফাটল ধরে নাই? না, ফাটল ধরে নাই। তখন আপনারা কয়জন ক্যান্ডিডেট ছিলেন? প্রার্থী কতজন ছিলেন? ১২০০ জন ছিলাম আমরা। আমি যাদের নাম মুখস্থ বলতে পারবো। এর মাঝে একজন বিজয়ী হলেন। যে বিজয়ী হয়েছেন মৌলানা উবৈদুল হক সাহেব, ওই খানাইঘাট জকিগঞ্জ। এরপরে আপনাদের মাঝে বিভেদ কবে শুরু হলো? বিভেদ সৃষ্টি হলো যখন আমরা ৯৯ সালে বিএনপি জামাত জাতীয় পার্টির সঙ্গে জোট করতে চাই। তখন আমাদের সঙ্গে খেলাফত মজলিস ছিল তখন একটা, জমিয়তুল উলামা ইসলাম ছিল একটা, আর নেজামে ইসলামও একটা ছিল। এই তিনটা ঐক্যমতে ছিল, কিন্তু চরমনাই পীর সাহেব ওনারা জামাতের সঙ্গে জোট করতে রাজি হয়নি। এই সময় ওনারা আলাদা ইসলামী আন্দোলন চলে গেছে, আর আমরা খেলাফত মজলিস আইজুল হক সাহেবের নেতৃত্বে আর জমিয়তুল উলামা ইসলাম মৌলানা মহিউদ্দিন খান এদের নেতৃত্বে
আর নিজাম ইসলাম পার্টি মাওলানা আশরাফ আলী সাহেবের নেতৃত্বে আমরা এই ইয়েতে গেছি, ইসলাম মানে মানে বিএনপির সঙ্গে আমরা জোটের সাথে গেলেন। গেছি। আচ্ছা, তারপরে বিভেদটা শুরু হলো কখন থেকে? ইভেন্টটা শুরু হইল, যেটার মানে এটার একটা ভূমিকা হইল লন্ডনের ব্যাপার আছে। আমরা ওই বেগম খালেদা জিয়া 11 ফেব্রুয়ারি লন্ডনে একটা প্রোগ্রাম ছিল, ওই যে হিল টাউন যে হিথ্রো এয়ারপোর্টের কাছে, এখানে 11 ফেব্রুয়ারি একটা সমাবেশ হওয়ার কথা ছিল। তখন আমি লন্ডন গেছি, যাওয়ার পরে মহিদুর রহমান শাহ আমাকে বার্মিংহাম থেকে নিছেন, নিয়ে ডক্টর মঈন খান লন্ডন ছিল, বেগম জিয়ার প্রোগ্রামটা ছিল 11 ফেব্রুয়ারি। আমাকে নিয়ে 3 তারিখে ডক্টর মঈন খান আর মহিদুর রহমান উনার জামাত ইসলামের কাছে আমি গেলাম। সেখানে মওদুদ হাসান, উনি ওই জামাতের লাইনে ছিলেন, মওদুদ হাসান ওনারা, এরপরে মৌলানা আব্দুল কাইয়ুম এই ইস্ট লন্ডন মসজিদের, ওনাদের কাছে গেলাম। তো ওনাদের কাছে আমি মৌলানা মওদুদ হাসানকে নিয়ে যাওয়ার পরে ওনারা বললেন যে মৌলানা দিলবার হোসেন সাইদি সাহেব লন্ডন গেছিলেন কি একটা বক্তব্যতে, আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে ওনার বিরোধিতা করেছে, যার কারণে বেগম জিয়ার এই প্রোগ্রামে ওনারা যাবেন। তখন আমি বললাম যে আমি বাংলাদেশে 99 সালে যে প্রোগ্রাম হয়েছে, সেখানে প্রথম প্রোগ্রামটা হইল আপনার খুলনা। সেখানে ওই অধ্যাপক গোলাম আজম, মতিউর নিজামী দুজনই বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন, বিএনপির নেতৃবৃন্দ, আর আমিও বক্তব্য দিছি। নিজাম ইসলাম বা ইসলামী ঐক্য জোটের মৌলানা মহিউদ্দিন খানও বক্তৃতা দিচ্ছেন, মহম্মদ আমিনীও বক্তৃতা দিচ্ছেন, আমি বক্তৃতা দিছি। এরপরে দিনাজপুর, খুলনা, এরপরে ময়মনসিংহ, পল্টন ময়দান, ঢাকা, এতটা প্রোগ্রাম করার পরে এখন যদি জামাত ইসলামরা আপনারা যান, তখন আমি ডক্টর রহিম সাহেব ওই বার্মিংহামে এবং ডক্টর বারি সাহেব ওনাদের কাছে গেছি, যুক্তি দিয়া ওনাদের আমি কনভিন্স করছি। কিন্তু 6 ফেব্রুয়ারি ওই ব্রাহ্মণবাড়িয়াতে ইসলামী ঐক্যজোটের আন্দোলনে 6 জন শহীদ হন। এরপরে আপসেট হয়ে যায়, তখন এই প্রোগ্রামটা চেঞ্জ হয়, বেগম জিয়া সেখানে যান নাই। এই সময়ে লন্ডনের যে জামাত ইসলামী, উনাদেরকে আমি মহিদুর রহমান সাহেব এবং মৌলানা মওদুদ হাসান, উনি জামাতের লাইনের লোক, ওনাদেরকে নিয়ে কাইয়ুম সাহেব, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, ওই ইস্ট লন্ডন মসজিদের ইমাম সাহেব, ওনাদেরকে নিয়ে আমি জামাতকে কনভিন্স করতে সক্ষম হয়েছি। এবং পরে আমি মক্কা মদিনা গেছি, মক্কাতে আমি সবাইকে এক করছি। এরপরে বাংলাদেশে যাওয়ার পরে সব আমরা এক হয়ে গেছি। তখন আর কোন দ্বিমত থাকছে না, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, এরপরে জাতীয় পার্টি আর বিএনপি, আমরা সব এক হয়ে গেছি। পরে আপনাদের মজলিসের মাঝে লালবাগ মানে আল্লামা আজিজুল হক এবং আপনারা বিভাগ হলেন কেন? আমরা মজলিসে ছিলাম না তো, এটা মুফতি আমিনী এবং আজিজুল হক। আচ্ছা, আজিজুল হক সাহেব ব্যাপারটা হইলো যে উনার বাসায় ওই আওয়ামী লীগের জলিল সাহেব ছিলেন জেনারেল সেক্রেটারি, আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা জেনারেল সেক্রেটারি ছিলেন এম এ জলিল। তো উনি সেগুলো যে আজিজুল হক সাহেবের বাসায় গিয়ে 5 দফা না কয় দফা একটা স্বাক্ষর করে উনি আলাদা হয়ে গেলেন। তখন মুফতি আমিনী সাহেবকে চেয়ারম্যান করে আলাদা ইসলামী ঐক্যজোট, আমরা নিজাম ইসলাম পার্টির থেকে আমরা এই উদ্যোগ নিয়ে করছি। তখন নিজাম ইসলামী ঐক্যজোট যেটা, এটা অর্গানাইজ করছে আমরা নিজাম ইসলাম পার্টির লোকে। এখন আল্লামা আজিজুল হক সাহেবের যারা উত্তরাধিকারী, তারা যে ইসলামী ঐক্যজোট আছে আর আপনার যে ইসলামী ঐক্যজোট, তারা ইসলামী ঐক্যজোট না, তারা খেলাফত, এখন তারা হেফাজত। আচ্ছা, ওকে, তার মানে ইসলামী ঐক্যজোট এখন হেফাজত না, হেফাজতও নাই, তারা খেলাফত পন্থী। আচ্ছা, খেলাফত, কিন্তু আমাদের মামুনুল হক সাহেব তো হেফাজত ইসলামের সাথে মামুনুল হক আর উনি খেলাফত পন্থী আর একটা, যেটা ডক্টর আহমদ আব্দুল বাসিত, মৌলানা আব্দুল বাসিত, ওনারা আলাদা।
আচ্ছা, ডক্টর আহমদ আব্দুল কাদির বা মোল্লা বাসিত প্রেসিডেন্ট এবং ডক্টর আব্দুল কাদির জেনারেল সেক্রেটারি, উনারা তো এই 3-4 দিন আগেই বিএনপির সাথে মিটিং করেছেন এবং মনে হলো যে কালকে করেছেন। তাদের মাঝে একটা ঐক্য বা একটা সমঝোতা অব্যাহত আছে। এটা আমি সঙ্গে সঙ্গে বিএনপির এই যে সমন্বয়কারী সব দলকে যিনি সমন্বয় করেন বর্তমানে দায়িত্বশীল স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ওই কাদের বাচ্চুদের সাথে বৈঠকের পরক্ষণেই আমি ওনাকে রিং করছি। আচ্ছা, অন্য ডাহা থেকে আমাকে অনেকে বলছেন যে এইভাবে বৈঠক হচ্ছে, তখন রিং করার পরে উনি বলছেন যে ওই যে জামাত ইসলামীরা ওই দিন ইসলামী আন্দোলনের বাড়িতে গেছে বরিশাল, জি, ডাক্তার শফিক সাহেব ওনাদের খবর টবর জিয়ারত করিয়া একটা ঐক্যের প্রক্রিয়া শুরু করছেন। এখন এইদিকে নজরুল ইসলাম খান সাহেব ওই যে আহমদ আব্দুল কাদির বাচ্চুয়ারা কিছুদিন আগে জামাতের সঙ্গে একটা ঐক্যের আলাপ করছিলেন তারা। তো এখানে ওনারা আসছে, আসিয়া ওই 6 দফা না 6 দফা 7 দফা দিছে যে এরই ভিত্তিতে ওনারা বিএনপির সঙ্গে থাকবে। এখন বিএনপির যে কিছু কিছু লোক ইসলামওয়ালাদের ব্যাপারে একটু বাড়তি কথাবার্তা বলতেছে, লাইক ফজলুল, যেটা মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং অনেক লোকেই নিন্দামন্দ করছে। এই যে ফজলু, সাবেক এমপি ফজলু, এই যে বলতেছে যে সব ইসলামওয়ালারাও যদি এক হয় তাহলে 10% ভোট পাবে না, এইসবের ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হলো যে এই দেশে বিএনপির সৃষ্টিকারী হলেন সদ্য শহীদ জিয়াউর রহমান সাহেব। উনি বিএনপি প্রতিষ্ঠা করছেন। উনি বিএনপি প্রতিষ্ঠা করছেন 78 সালে। আমি ইসলামের পক্ষে কথাটা বলবো, আমরা 1977 সালে সর্বপ্রথম শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম যিনি রাজনীতির প্রক্রিয়া নিয়ে শুরু করছেন, তিনি সিলেটের গড়ফুর দেওয়ান হাই স্কুলে গিয়া আসছেন এবং সেখান থেকে পায়ে হেঁটে শিলাম হাই স্কুলে গিয়ে অবস্থান নিছেন। এই গড়ফুরতে ওনার সঙ্গে জেনারেল সাদিকুর রহমান ছিলেন, আর চৌধুরী সাহেব ছিলেন ডিআইজি পুলিশের, আর বাম সাইডে ওনার আমি ছিলাম, একমাত্র আমি ছিলাম, আর আমার বামে ছিল এনএসআই ডাইরেক্টর জেনারেল মুসা। সেটা শিলাম থেকে উনি অবস্থান করে গোসল টোসল সবকিছু করে আরো কিছু অনেক আমরা ওনার কাছ থেকে দাবি শহর বাজার গিয়া যে বক্তৃতা দেন, সেই বক্তৃতাতে মহিত চৌধুরী সাহেব মৌলভীবাজারের জিপি ছিলেন, উনি একটা বক্তব্য রাখছিলেন, কোরআন তিলাওয়াত করছে, আর জিয়াউর রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন। এরপরে শাহজাহান সাহেব মাজারে আসিয়া জিয়ারত করিয়া গেছেন। 78 সালে 22 অক্টোবর 78 সালে 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান সাহেব। এর আগ পর্যন্ত একটা রেফারেন্ডাম করছেন 19 দফা, সেইটা আমরা মোল্লা সিদ্দিক সাহেবের নেতৃত্বে, খতিব আজম মোল্লা সিদ্দিক সাহেবের নেতৃত্বে নিজাম ইসলাম, জামাত ইসলাম, পিডিপি, খেলাফত, পিডিপি, বিডিপি ছিল আর একটা খেলাফত রব্বানি, সবাই মিলিয়ে আইডিয়াল করেছিলাম আমরা ইসলামিক ডেমোক্রেটিক লীগ। এই ইসলামিক ডেমোক্রেটিক লীগের আমরা নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের 19 দফা রেফারেন্ডামটা আমরা করেছি। জিয়াউর রহমান সাহেবের সব কাজ আমরা করেছি এবং 78 সালে 22 অক্টোবর মরহুম আতাউর রহমান খানের বাসায় ধানমন্ডি 5 নম্বরে আতাউর রহমান খানের বাসায় আতাউর রহমান সভাপতিত্বে সব রাজনৈতিক দলের বৈঠক হয়। সেই বৈঠকে মোল্লা সিদ্দিক সাহেব যান নাই, মুসলিম লীগের সবুর খান যান নাই, আর শাহ আলী সাহেব যান নাই। তো মিটিংয়ে জিয়াকে উৎখাত করার সিদ্ধান্ত হয় এবং সর্বশেষে আতাউর রহমান খান সাহেব বলেন, যে নিউজ রিলিজ হওয়ার পরে, যে খান সাহেব তো আসবে না, শাহ সাহেব আসবে না, মোল্লা সিদ্দিক আসলো না। তখন অ্যাডভোকেট শফিকুর রহমান সাহেব বলছেন মোল্লা সিদ্দিক সাহেবের সেক্রেটারি মোল্লা রকিব সাহেব আসছে, আমি সব পিছনে ছিলাম। তো আমি দাঁড়ায় বললাম যে মোল্লা সিদ্দিক সাহেব বলছেন যে আপনি ইস্ট পাকিস্তান পার্লামেন্টের চিফ মিনিস্টার ছিলেন, উনি এমপি ছিল 54 সালে, খতিব আজম মোল্লা সিদ্দিক সাহেব
চিটাগাঙ্গের। উনি বলছেন যে উনার প্রস্তাবে আপনি নমাজের সময়টা পার্লামেন্টটা 8 ঘন্টা বন্ধ আছে, সেই ইতিহাস মনে রেখে উনি আপনাকে স্মরণ করছে। কিন্তু ওনার দুইটা প্রশ্ন আপনার দাওয়াতে উনি আসবে, হুইজ আফটার জিয়া এবং হোয়াট ইজ আফটার জিয়া, জিয়ার আগে কি বাদে কি হবে আর জিয়ার পরে কে আসবে। তখন আতাউর রহমান খান সাহেব আমাকে রাখলেন, অ্যাডভোকেট করমুল্লাহ হান্ডে লেখেন, এস এম সুলেমান, আমাদের আমিনুল বেগম, আমাদের আলাদা বুঝাইলেন কি হবে না হয় মনে জিয়াকে উৎখাত করার পরে। তারপরে রাত্রে আমি ছিলাম আইডিয়াল অফিসে, একটা ছিল পুরানা ঢাকা মিন্টু টিপু সুলতান রোডে, অ্যাডভোকেট আবু সাইদের বাসার দোতলায়। সেখানে আমি আর জমাতুল মুদারিসিনের যুগ্ম মহাসচিব মৌলানা মুসলিউদ্দিন নিজাম করতো, আমরা ছিলাম। রাত্রে আমাদের সিলেটের এই জিঙ্গাবাড়ি কামেঘাটের মুসলিম করে একজন লোক গেছে আমার কাছে রাত 1টার সময়। আমি আতরম খান সেখান যাওয়ার পরে গেছে, বলে যে আপনাকে আমার, আমি বললাম যে আপনি কি করেন, বললো যে আমি মুসলিম সিলেটের। আমি বললাম আমরা 58 সালে একসঙ্গে গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসায় এক রুমে থাকিয়া পরীক্ষা দিচ্ছিলাম, এই যা পরিচয়। আর 78 সালে গেছে, তো বললো যে আমার আমি বিজনেস করি, বিজনেস সেন্টার দেখাইবো। তো লামিয়া দেখলাম সুন্দর গাড়ি উঠাইলো নিয়া সুজা বঙ্গবনে, সেখানে শহীদ জিয়াউর রহমান সাহেব হাফ শার্ট পরা ঘোরা পারছেন, ওনা আমাকে রাখিয়ে ও চলে গেল, আর তার সাথে দেখা হয়ে গেল। তো জিয়াউর রহমান সাহেব আমাকে বললেন যে আপনি চা খাইবেন না কফি? না, আমি সিলেটি মানুষ চা খাই। তো আমাকে বললেন যে মৌলানা সিদ্দিক সাহেবকে আনতে পারবেন? প্রথমে আমাকে জিজ্ঞেস করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আপনাদের লাভটা কি? আমি বললাম আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমাদের রাজনীতি অধিকার থাকবে না। তা আপনি মৌলানা সিদ্দিক সাহেবকে আনতে পারলেন না? মৌলানা সিদ্দিক সাহেব আমার চেয়ারম্যান, উনার হতে আমি চলি, আমি ওনাকে চালাই না। বল আপনি বসবেন, আমি ওনাকে আনাইবো বলে আনি। কুমিল্লার মফিজউদ্দিন চৌধুরী ওখানে মন্ত্রী ছিল প্রাদেশিক, ওনার ছেলে ছিল গোয়েন্দার হেড, ওনাকে টেলিফোন করে মৌলানা সিদ্দিক সাহেবকে ধানমন্ডি থেকে আনাইছেন। ফজরের আগ পর্যন্ত আমাদের সাথে আলাপ চলছে একটাই কথা, যে কথাটা খুব গুরুত্ব দিয়ে আপনি শুনতে পারেন। এটাই বাংলাদেশের রাজনীতির ইসলামী দলগুলার গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা হইল জিয়াউর রহমান সাহেব বলছেন যে দেখেন, বাংলাদেশে ইসলামী রাজনীতি ছিল না। আমি 74 সালে 1 আগস্ট আপনাদেরকে দাওয়াত করেছিলাম, আপনার নেতৃত্বে ইসলামী ঐক্য জোটের, আপনি জামাত ইসলাম, নিজাম ইসলাম, সব ইসলামী দল আসছিল। আপনাদের আমি একটা কথা বলছিলাম যে নয়া দল করেন, আপনারা করছেন, আর আপনারা বলছিলেন ইসলামী রাজনীতি করবেন। এটা আমি বলছিলাম যে আপনারা ইসলামী রাজনীতি দল করলে নতুন নামে করেন, সেটা আপনারা আইডিয়াল করেছেন। এই যে জামাত ইসলামের যে বর্তমান যে খেলাফত মজলিসের গ্রুপ, এটা মোলা রহিম সাহেবের গ্রুপ। আর বর্তমান জামাত ইসলামের যে একটা ভূমিকা নিচ্ছে, তারা, আমরা যে 12 দল যারা আমাদের সঙ্গে একটা বৈঠক করছে সংগ্রাম অফিসে, সর্বপ্রথম যে ঐক্যের প্রক্রিয়া যেটা জামাতে চালাইছে, সর্বপ্রথম বৈঠকটা হয়েছে আমাদের সঙ্গে। কিন্তু সেখানে এই যে রাজনৈতিক অক্ষ যে আমরা বিএনপি ছাড়িয়া করব, এই ধরনের কোনো আলাপ আমরা করিনি। এখন পরবর্তীতে তারা বিভিন্ন পর্যায়ে, তাদের সাথে আমার এই ধরনের কোনো আলাপ হয় নাই যে আপনারা ইসলামী ঐক্যজোট করতেননি সবাইকে নিয়ে, এই ধরনের কোনো প্রস্তাব তাদের এখনো আসে নাই। আচ্ছা, ক্লিয়ার। এখন আপনাদের সামনে তো নির্বাচনের কথাবার্তা শুরু হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার তো ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিবে বলে মনে হচ্ছে। আপনি কি মনে করেন যে আপনার দল এবং আরো যারা জুটে ছিল বিএনপির সাথে, এরা সবাই একসাথে থাকবে নাকি কোনো বিভেদের আশঙ্কা আছে? আমি তো গত পরশু যেদিন ওই আহমদ আব্দুল কাদের বাচ্চারা ওনারা যেদিন আলাপ করেন ওই বিএনপির সাথে, ওই দিন ঢাকা থেকে আমাদের জমিয়তুল উলামা ইসলামের এক নেতা আর জামাত ইসলাম পার্টির এক নেতা আমাকে লিঙ্ক করে বলছেন যে আপনি জিজ্ঞাসা করেন যে ওই খেলাফত মজলিসকে ওনারা নিচ্ছেন কিনা। এই টাইমে যে আমি সমন্বয়কারী নজরুল ইসলাম খান সাহেবের সাথে আলাপ করছি, আমি বুঝতে পারছি যে তারা, আমরা যারা আছি ওনাদের সঙ্গে, বিএনপির সঙ্গে, আমাদেরকে, আমরা যে ছুটি যাই, ছুটতে পারি, স্বাধীনতা আছে, কিন্তু ওনারা ছাড়বে না।
ওনারা আমাদেরকে রাখার মানে ইচ্ছা একান্ত। এটাতে আপনি বোঝাতে চাচ্ছেন যে বিএনপি আপনাদেরকে যথাযথ গুরুত্ব দেবে, এটা আপনি দেবে, বোঝাতে চাচ্ছেন। যে আশা করি। আচ্ছা, আর অন্য যারা যারা আশঙ্কা আছে কিংবা এই মুহূর্তে হয়তো, কিন্তু খেলাফত মজলিস যে আহমদ আব্দুল কাদের বাচ্চু, ওনাদের দলটাও তো একসময় সরাসরি এই জুটে ছিল, এখন সরাসরি ছিল, জি, কিন্তু এরা এখন না। বেরিয়ে গেছিল কেন? এরা বেরিয়ে গেছে কোনো কারণ ছাড়াই। ওই বিচ্ছিন্ন ভাবে যে আন্দোলন হয়েছে দেশে, যার যে প্ল্যাটফর্ম মানে থেকে কোন আন্দোলন কারণ ছাড়া তো সাধারণত হয় না রকিব ভাই, আপনি তো প্রবীণ মানুষ, সিনিয়র রাজনীতি। না, বিএনপির সঙ্গে জামাত ইসলামী ঐক্যজোট, জি আর ইসলামী ঐক্যজোটের ভিতরে ছিল খেলাফত মজলিস, জি দুই গ্রুপে ছিল। আর ওই যে জমিয়তুল উলামা ইসলামও ছিল। এখন ইসলামী ঐক্যজোটের ভিতরে ওই যে 2016 সালের জানুয়ারি মাসে যারা তারিক সিদ্দিকী যে খেলা শুরু করে, লালবাগি ধরে নিয়ে যায়, আর এই যে জমিয়তুল উলামা ইসলাম আর ইসলামী ঐক্যজোটে থাকে নাই, আর ইসলামী ঐক্যজোটের নামে খেলাফত মজলিস নাই। এখন খেলাফত মজলিসটা পৃথকভাবে কাজ করছে, দুইটা হয়ে গেছে। আর জমিয়তুল উলামা ইসলাম পৃথকভাবে কাজ করছে, দুইটা হয়ে গেছে। এই জমিয়তুল উলামা ইসলামের একটা মুফতি অক্কাস গ্রুপ, ওরা বিএনপির সঙ্গে এখনো আছে। আর ইসলামী ঐক্যজোটের আমরা মোলা রকিবের নেতৃত্বে যেটা ইসলামী ঐক্যজোট, আমরা আউয়াল আখের বিএনপির সঙ্গে আছি, কোনোদিন আমরা বিচ্ছিন্ন হই নাই। এখন আপনাকে বলছি, যেটা মেইন খোলাভাবে শর্টকাট ভাবে, যে জামাত ইসলামীরা তারা একটা চেষ্টা চালনা করছে যে ইসলামী দলগুলাকে এক করার, যেটা বোঝা যায়, কিন্তু প্রকাশ্যে তারা এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই যে আমরা ইসলামী ঐক্যজোট দলগুলাকে এক করে আমরা একটা কিছু করব, এই ধরনের কোনো বক্তব্য তাদের নাই। আচ্ছা, এখন আমরা জামাতের দিকে গেলাম না, খেলাফত মজলিসের যে একটা গ্রুপ যাদের কথা বললেন আপনি, এরা বিএনপি ছাড়ার পিছনে কোনো উদাসীনতা, গুরুত্ব না পাওয়া, বিএনপির কাছে যথাযথ মর্যাদা না পাওয়া, এরকম কোনো কারণ আছে কিনা? এটা তারা তো মর্যাদা পায় নাই, এটা আমি স্বীকার করতে পারবো না। কিন্তু জমিয়ত যে খেলাফত মজলিস তো দুইটা গ্রুপ হয়ে গেছে। ওকে, এই দুইটা গ্রুপ হয়েছে পরে, 2018 সালের পরে হয়েছে। আচ্ছা, তাইলে এখন বুঝলাম তাদের নিজেদের তারা ভিতরে তাদের নিজেদের ভিতরে বিভক্তি আছে, কাজেই জুটেও গিয়ে এর প্রভাব পড়তে পারে। কিন্তু প্রশ্ন হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইসলামী মূল্যবোধের যে গুরুত্ব দিতেন, উলামায়ে কেরামের প্রতি তার যে সম্পর্ক, সৌহার্দ্য, ভালোবাসা ছিল, এবং ইসলামী ব্যক্তিবর্গকে রাজনীতিতে উৎসাহিত করার যে প্রয়াস ছিল, বর্তমান বিএনপিতে এইটা কতটুকুন আছে? এটা কম গেছে। এটা জিয়াউর রহমান সাহেবের মতো না। জিয়াউর রহমান সাহেব তো আমরা তো খুব ছোট মানুষ, কিন্তু 75 সাল থেকে, 75 সালে সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড বলি। 75 সালে সর্বপ্রথম বাকশালের বিরুদ্ধে ফুলতলি সাহেবের সভাপতিত্বে সিলেটের একটা সম্মেলন হয়েছে 1 এপ্রিল 75, বাকশালের পরে। আর বাংলাদেশও আর মানে জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন 7ই নভেম্বর। 26শে নভেম্বর বাংলাদেশের সমস্ত ইসলামী দল, জমিয়ত উলামা ইসলামের প্রধান ছিলেন পীর মহসিন দুদু মিয়া, ফরাইজ জমাতের লিডার, জমিয়ত উলামা ইসলামের প্রধান, আর মোলা মহিউদ্দিন খান, মোলা ইসহাক, ওই যে খেলাফত মজলিসের সভাপতি, উনি নিজাম ইসলামের মন্ত্রী ছিল, সবকে এক করে ওই তখন আপনার ডিজিএফআই এর দেওয়ান বসির সাহেবের ছেলে ছিল, ওরা সমস্তকে এক করিয়া সারা বাংলাদেশের আলিম পীর বুজুর্গ সবাইকে ইসলামী ফাউন্ডেশনে 26শে নভেম্বর একটা মিটিং করেছিল। সেখানে ব্যারিস্টার এস এস সিদ্দিকী লিখিত বক্তব্য দেয়, ফুলতলির পীর সাহেব ছিলেন সেখানে সভাপতি। প্রথম বক্তব্য রাখি আমি, আমি হাকিম আইজুল ইসলাম, ওই যে কামরুল ইসলাম যে আওয়ামী লীগের মন্ত্রী ছিল, তার বড় ভাই, উনি মিটিং পরিচালনা করছেন। সেখানে ফুলতলি সাহেবের নেতৃত্বে যারা বক্তব্য দেন, এই পীর মহসিন দুদু মিয়া জমিয়তুল উলামা ইসলামের, এরপরে শশীনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব, নারিন্দার পীর নজর ইমাম সাহেব, এরপরে আপনার
মৌলানা মহিউদ্দিন খান সাহেব, মৌলানা ইসাক সাহেব, আমি বক্তব্য রাখছি, এরপরে নারিন্দা পীর সাহেব, আহসানুজ্জামান সাহেব, সব মিলে পীর বুজুর্গ সব মিলে এক এক হওয়ার একটা ঐক্যর ডাক দেওয়া হয়েছে। তখন সেনাবাহিনীর উদ্দেশ্যে ম্যানেজ করছিল আর্মিরা রেকর্ড করছে। 39 আর্মির উদ্দেশ্যে বলছিলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কবিরানা ফালাইসা মিন্না। তো ওলামারা সাপোর্ট করছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কবিরানা, ছোটকে আদর করতে হবে, বড়কে সম্মান করতে হবে। তাই এইটা না করলে তোমরা আমার উম্মত না। এইটার উপরে ভিত্তি করিয়া জিয়াউর রহমান সাহেব সমস্ত ইসলামী দলকে ইজ্জত করছিল। বিএনপি সেইভাবে আচরণ না করায় এই ইসলামী দলগুলা সরিয়ে গেছে। আমরা যেহেতু জিয়াউর রহমানের সঙ্গে কমিটমেন্ট ছিল, আমি সেই কমিটমেন্টে ছিলাম, তাই অতি অল্প সংখ্যক নিয়ে আমার সঙ্গে খুব বেশি আলিম ওলামা এরকম নাই। আমার নিজাম ইসলাম পার্টির পুরাতন যারা আজকেও কক্সবাজার থেকে 10 জন আসছেন, সালাউদ্দিন মাজারের পাশে একটা হোটেলে উঠছে, তারা আসর নামাজ আমি একসঙ্গে তাদের সঙ্গে পড়ছি। আপনার এই প্রোগ্রামের কারণে আমি চলে যাইছি। তো আমার সঙ্গে সারা বাংলাদেশের আলিম ওলামারা গত 1 সপ্তাহ আগে একজন হাউজুর ডাকাতে রিং করে বলছে যে আপনি সিলেটে ইমান লইয়া তাহলে তো আর হবে না, ঢাকায় থাকতে হবে যাতে ইমান নষ্ট না হয়। বুঝতে পারছেন? এখন ইবলিসের খাত যেগুলা এগুলার মোকাবেলা করার জন্য যে শক্তি যে একটা আছে, এই শক্তিটা আমার কাছে কমে গেছে। বাকি যার কাছে শক্তি আছে তারা সেইভাবে জিনমে নেকি হ্যাঁ কুয়ত নেই, কুয়ত জিনমে হ্যাঁ নেকি নেই, এটা দেওবন্দের 40 বৎসরের মহতমিম ছিলেন মৌলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ। তিনি 75 সালের 5 এপ্রিল ফুলতলি সাহেবের নেতৃত্বে আমরা সমাবেশ করেছি সিলেটে। আর আপনার তখন বাকশাল ছিল। আর পরদিনই দেওবন্দের কারি তৈয়ব সাহেব সুন্নত চৌধুরী সাহেবের বাসায়, দরগামোল্লা মহিসুন্নত চৌধুরী সাহেবের বাসায়, ডান দিয়ে খড়িয়ার সাহেব, বাম দিয়ে ফুলতলি সাহেব বসার সামনে আমি ছিলাম। এখানে তিনি বলছিলেন যে আপনারা ঐক্যবদ্ধভাবে ইমানদের যত মজবুত করবেন, বেঈমানরা মানে এমনিই চলে যাবে। কিন্তু বিদেশি লোক উনি তার রাজনীতির কথা বলতে পারে না। উনি আমাদেরকে একটাই বলছিল যে আপ তামাম আদমি এক হয়ে যাও তো তোমারা মকসুদ হাসিল হয়ে যায়গা ইনশাআল্লাহ। এটা আমরা এই যে ঐক্য করার যে প্রক্রিয়া, যেটা বাংলাদেশ হওয়ার পরে প্রতিটি ঐক্যের প্রক্রিয়াটা মনে হয় সিদ্দিক আহমদ সাহেব, খতিবে আজম, আর উনার সেক্রেটারি ছিলাম আমি। এর পরবর্তীতে এখন করে আমার নিজাম ইসলাম পার্টির কাছে, আমি তো গুণাগার মানুষ, এরকম কোনো গুণী ব্যক্তি নাই যার দ্বারা সব ইসলামিক দলকে ডাকতে পারে। যারা ইসলামিক দলের দ্বারা যারা ডান্ডা নিয়ে আসেন, সবার আন্তরিকতা, ইন্নামাল আমালু বিন্নিয়ত, আগে যদি ঠিক থাকে তখন আল্লাহর সাহায্য আসবে। এখন আপনি যেহেতু সরকার মানে বিএনপির সাথে আছেন, যারা আশা করতেছে আগামী দিনে সরকার গঠন করবে, তাদের কিছু কিছু নেতা আজকাল যেভাবে বক্তব্য রাখছেন, যেমন আপনি একটু আগে বললেন যে প্রফেসর গোলাম আজম, নিজামী, বেগম খালেদা জিয়া সবাই এবং আপনারা সবাই মিলে একই মঞ্চে বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, এবং একাধিক অনুষ্ঠানের কথা আপনি বললেন যেখানে আপনি প্রেজেন্স ছিলেন। এখন যারা জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী, অন্য ইসলামীকে এদের কোনো বুট নাই, চরমুনাই পীরের কোনো বুট নাই, ফ্যাসিস্টদের অনুসর, এই ধরনের কথাবার্তা বলছে, এদের সামলাবার জন্য বিএনপিতে কোনো লিডার কি, কোনো মানে নজরুল ইসলাম খান সাহেবের মতো ভদ্রলোক, উনি তো বেশ সুন্দর কথা বলেন, মার্জিত কথা বলেন, মননশীল কথা বলেন, এরা কি কোনো ভূমিকা রাখবে? অর্থাৎ আমরা কি এদের ঐক্য দেখতে পাবো? এটা আপনি কঠিন প্রশ্ন করছেন। এইটা আমারও চিন্তা। শহীদ জিয়াউর রহমান সাহেব আমাদের সঙ্গে যে সম্পর্ক করেছিল, আওয়াল আখের সবসময় আমি ছিলাম, এবং জিয়াউর রহমান সাহেব, আমার সৌভাগ্য, জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সর্বপ্রথম রাজনীতির মিছিল আমি করেছি। আমার সুযোগ ছিল এই যে সিলাম হাই স্কুলে উনি অবস্থান নেবেন, সিলাম হাই স্কুলের ফাউন্ডার হেডমাস্টার ছিলাম আমি।
ফয়জুল্লাহ ডিসি আমাকে 15 দিন আগে বুক করছে যে আপনি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে থাকতে হবে, আর জিয়াউর রহমান সাহেবকে ইন্ট্রোডিউস করে দিছে এটা 13 জানুয়ারি 76, যে ইজ এ পলিটিক্যাল ম্যান। তো যাই হোক, আমার মানে চৌধুরী মোহাম্মদ আলী ফরিদা বড় লিডারদের সাথে সম্পর্ক ছিল, এই নোটে নিয়ে তারা আমাকে পলিটিশিয়ান বলছে। জামাত ইসলামের বর্তমানে শক্তি আছে, একটা শক্তি আছে মুভ করার। আচ্ছা, কিন্তু আমি শুধু জামাত ইসলামীকে বুঝাতে চাচ্ছি না, আমি চিন্তা করতেছি সবার দায়িত্ব যে সমান। জিয়াউর রহমানের যে চেতনা, এটা সর্বজন স্বীকৃত। ইসলামী যারাই আছেন, ইসলামী এরিনায় যারা আছেন, তারা সকলের কাছে এটা শ্রদ্ধার, এটা কেউ অস্বীকার করতে পারবে না। উনি ইসলামের রাজনীতি দিয়েছেন, হ্যাঁ, এটা কেউ অস্বীকার, এবং শুধু রাজনীতিতে, শুধু ইসলামী দলের মাঝে না, টোটাল রাজনীতিতে একটা গুণগত মান তিনি নিয়ে এসেছিলেন। রাজনীতিতে মননশীলতা, রাজনীতিতে জাতীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, এগুলো কিন্তু নিয়ে এসেছিলেন। এই বিএনপিতে, এবং উনি এমনকি বেগম খালেদা জিয়া ইসলামী দলগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন, এবং প্রফেসর গোলাম আজম থেকে শুরু করে বিভিন্ন গ্রুপের আলিম উলামা পীর বুজুর্গ এদের কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু এখন বিএনপির কিছু কিছু নেতা, এই ফজলু, তারপরে ছাত্র নেতা থেকে নেতা হয়েছেন দুদু, এরা তো অন্তত দুদু তো মিচুর নেতা ছিলেন, তারা জামাতের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করছেন, এটা একসময় বাকশালীরা করত। এইটা কেন হচ্ছে? এত দ্রুত এই অবনতিটা কেন হচ্ছে? এটা আমি যেটা বুঝতেছি, আমি তো এমন ভাবে বলবো যাতে জামাত মানুষের নারাজ না হয়, আর নারাজ না হয়। আমি বলতেছি আপনাকে যে অতীতে আমি যে দৃষ্টান্ত এখানে আপনাকে সময় নষ্ট করলাম, যেমন সিদ্দিক সাহেবের দৃষ্টান্ত এখানে দিলাম, যেমন সিদ্দিক সাহেব সমস্ত ইসলামী দলকে নিয়ে জিয়াউর রহমানের সাথে বসতে পেরেছিলেন, এবং জিয়াউর রহমান সাহেব মানা সিদ্দিক সাহেবকে যেসব কথা বলছেন, উনি ত্যাগ স্বীকার করেছেন। এক পর্যায়ে 78 সালে শহীদ জিয়াউর রহমান সাহেব 5টা মন্ত্রিত্ব দিতে চাইছে মানা সিদ্দিক সাহেবকে, উনি বলছে যে না, আমি মন্ত্রিত্ব নিব না। কারণ আমাদের যে ফাইন্যান্স করতো যিনি রহিমুল্লাহ চৌধুরী, হামিদুল চৌধুরী বাগনা, উনি বলছিল যে আপনারা ইসলাম নেন, কোনো ফান্ড নিবেন না, ফান্ড আমি দিব। আমাদের ফান্ড দিত হামিদুল চৌধুরীর বাগনা, রহিমুল্লাহ চৌধুরী শিল্পপতি ছিল। উনি বলছিল যে আপনার জিয়াউর রহমান কাছ থেকে কোনো পয়সাও নেবেন না, ইসলাম নেন। আর জিয়াউর রহমান সাহেব ইসলামের পক্ষে যত সময় আলাপ করতে, মোলা সিদ্দিক সাহেবের সঙ্গে আমি ছিলাম, বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে সবাই চিনে জানে। কিন্তু আমি বলতেছি যে ইন্নামাল আমালু বিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তটা আগে ঠিক করতে হবে, বুঝছেন না? এখন বিএনপির যে যারা, এরা যে ইসলামের পক্ষে আসবে, এটা তো আমি পুরা দাবি করতে পারি না। কারণ বিএনপি তো তার ইসলামী রাজনীতির দল না, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। আর আমরা ইসলামী দল যারা, আমরা যদি এক হই, আমরা যদি ন্যাক নিয়তে এক হই, তাহলে আল্লাহর সাহায্য তো অটোমেটিক আসবে, এটা আমার একিন। কিন্তু ইসলামী দলগুলোকে এক করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমরা বর্তমানে করতে পারতেছি না। তার অর্থ এখন একজন সিম্পল লাগে, একজন নেতা লাগে। এই যে মোলা সিদ্দিক সাহেবের নেতৃত্বে যখন আমরা সবাইকে এক করছি, তখন যার কাছে দাওয়াত নিয়ে গেছি সে ডিনাই করতে পারে নাই। মোলা সিদ্দিক সাহেব 54 সাল থেকে ইস্ট পাকিস্তান পার্লামেন্ট মেম্বার ছিলেন। এইরকম ভাবে যোগ্য নেতৃত্বের অভাবে মৌলানা সিদ্দিক সাহেবের যে ওজন ছিল, যে রাজনৈতিক প্রভাব ছিল, বলি খতিব মোলা ওবায়দুল হক সাহেব বৈতুমগর খতিব ছিলেন। আমি যে সভাপতি হয়েছি নিজাম ইসলাম পার্টির, আমার বদল হতে নাই। খতিব মোলা ওবায়দুল হক সাহেব সমস্ত মোলা আমির ইসলাম সব আলিমুল্লাহদের নিয়ে বসে বলছেন যে মোলা রকিব ফরিদ আহমদ মোলা সিদ্দিক সাহেবের সাথে চলছে, চৌধুরী মোহাম্মদের শিষ্য, এর জ্ঞান আছে, এ তারে দাও, এইভাবে নিচ্ছেন, বুঝছেন না? খতিব মোলা ওবায়দুল হক সাহেব বলতেন যে আমি সভাপতি, বা তুমি আমাকে মানিয়ে নাও। মোলা আমির ইসলাম সাহেব বলতো আমি মহাসচিব, নামে আপনি তাকে আপনি বিশ্বস্ত। তো এখন বিষয়টা হলো
মৌলানা নুর হোসেন কাসিমি, এরপরে ওই যে মৌলানা হারুন ইসলামাবাদী, সুলতান জৌখাল নদবী, এরা সব আমাকে বলছে যে আপনি বিশ্বস্ত লোক। এই বিশ্বাস নিয়ে আমি এখনো আছি, এখনো ঢাকা থেকে আমি আপনাকে প্রকাশ করছি। পরশু কিছু ওলামারা আমাকে রিং করে বলছে যে আপনি বিশ্বস্ত লোক, সিলেট বসে আছেন। আমি বললাম সুযোগ হইলে ঢাকায় বসে যাব, কিন্তু আপনাকে আমি পলিটিক্যাল কারণে আমি বলতেছি না কোন দলের কোন দোষ। আমরা ইসলামিক দলগুলা, আরেকটা জিনিস আমি একটা ইসলামিক দলগুলা একটু কানেক্ট ইউর পাস্ট উইথ দি প্রেজেন্ট, দেন ইট উইল রাইজ ইউর ফিউচার। আপনি যে অতীতের ইতিহাসগুলা দেখেন, 54 সালে এই যে আমি একটা হলদিয়া বই আছে যে পত্রিকাতে আপনার, আমি দেখাইতেছি আপনাকে, 54 সালে যে নির্বাচনে যারা নির্বাচিত হয়ে গেছিল, মৌলানা আথার আলীর নেত্রী, মৌলানা আথার আলীর বাড়ি আমরা বিয়ানীবাজার গঙ্গাদিয়া, উনি নিজে মন্ত্রী হন নাই, উনি স্পিকার করছেন মৌলানা আব্দুল ওয়াহাব খানকে, ওই চরমনাই পীর সাহেবের মেয়ের জামাই মৌলানা আব্দুল ওয়াহাব খান। কতখান লম্বা, আপনার আমার থেকে দাড়ি লম্বা। এই যে আপনার, আমি দেখাই দাড়িটা, আপনি দেখেন স্পিকার, এই যে স্পিকার ছিল মৌলানা আথার আলী সাহেব 54-56, এই যে দেখেন, এই যে দেখেন স্পিকার মৌলানা আব্দুল ওয়াহাব খান, নিজাম ইসলাম পার্টি। 54 সালে ইলেকশনে পাশ করিয়া 55 সালে পাকিস্তান গণপরিষদ তৈরি হয় 72 জনের। এর মধ্যে স্পিকার উনি, এই যে মৌলানা আব্দুল ওয়াহাব খান দাঁড়িয়ে যাচ্ছেন, যে দেখছি হ্যাঁ, প্রধানমন্ত্রী, আর এই হুসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব বিরোধী দলের নেতা, এই যে হুসেন শহীদ সোহরাওয়ার্দী লিডার অফ দি অপোজিশন। বুঝতে পারছেন? কারণ এই যে আমি সামান্য একটা কথা বলি, ওই 76 সালে যখন জিয়াউর রহমান সাহেব প্রথম সব দলকে ডাকে যেদিন, এই দিন একটা শিক্ষা হয়েছে। এই দিন মিটিং এ স্পিকার ছিলেন আব্দুল মালিক উকিল, কারণ উনি রাষ্ট্রের স্পিকার, পার্লামেন্টের স্পিকার ছিলেন, ওনার পদ থাকে যতক্ষণ আর একটা পার্লামেন্ট না আসবে। উনি দাঁড়াইয়া বলল যে আমি মাননীয় রাষ্ট্রপতি, আমি একটা কথা বলতে চাই, এখানে আমরা তো এখানে রাষ্ট্র তৈরি করি নাই যারা রেজাকার আলবদরদের নিয়ে রাজনীতি করবো। বুঝতে পারছেন? তখন আমাদের নিজাম ইসলাম পার্টির হাজি আকিল শাহ, ওনার ছেলেটা ছিল ব্রিগেডিয়ার, উনি দাঁড়াইয়া বলল যে আমরা রিলিফ চোরদের সাথে রাজনীতি করবো না। এই বাকপিতনটা শুরু হওয়ার পরে মোলা সিদ্দিক আহমদ সাহেব দাঁড়াইল, খতিবে আজ মোলা সিদ্দিক, উনি যে চেয়ারম্যান হলো কিভাবে, আইডিএলের কাজের মাধ্যমে পদ পাইছে। উনি দাঁড়ায় বললো, মাননীয় রাষ্ট্রপতি, আপনি দয়া করে আমাদেরকে সবাইকে দাওয়াত করেছেন, আমি এখানে সবাইকে আমি সম্মান করি। আমি বলবো যে একটা ছাত্র ক্লাস 5 ছাত্র, অঙ্ক পারে না, তাকে অঙ্কতে যদি না পারে ফেল দিয়া আবার রাখবেন, আবার সে পরীক্ষা দিবে। কিন্তু আপনি যদি ক্লাস বন্ধ করে দেন, সে তো আর জীবনে অঙ্ক শিখা হবে না। এই কারণে আপনি রাজনীতি দেন, যারা পাস করবে তারা পার্লামেন্টে যাবে, যারা ফেল করবে তারা ব্যর্থ হবে। আপনি সুযোগ দেন, আপনি বন্ধ করে দিলে আর জীবনে রাজনীতি আসবে না। তখন জিয়াউর সাহেবকে সাপোর্ট করিয়া মোলা সিদ্দিক সাহেবকে মনি সিং বলছিল যে ভারতে জামাত ইসলাম আছে, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ইসলাম আছে, মুসলিম লীগ আছে, সুতরাং এখানেও আপনি সব দল দেন। মনি সিং এর প্রস্তাবে সব প্রস্তাব পাশ হইয়া সব দলের রাজনীতি অধিকার হইল। বুঝতে পারছেন? এখন আমরা ইসলামিক দলগুলা যারা সব সুযোগে পাইলাম, কোনো অধিকার না নাই, এখন তো সর্ব অধিকারের চেয়ে বেশি, কিন্তু আমরা ঐক্য আজ পর্যন্ত সবাই এখানে মিলিয়া এক জোরের জমাত নামাজ পড়তে পারি নাই। বুঝতে পারছেন? মাওলানা আথার আলী, আমি একটা দৃষ্টান্ত দেখ কিভাবে ঐক্য করছিলেন। উনি চিটাং গেছেন, মাইজবান্ডারি পীর সাহেব ছিল সৈয়দ আজিজুল হক মাইজবান্ডারি, 54 সালের কথা বলছি, শেরে বাংলা। তো উনি আগের দিন মুসলিম লীগের গভর্নমেন্টের সরকারি মিটিং এ লাল লীগের ময়দানে বলছে মাওলানা আথার আলী ওহাবি, দেওবন্দিরা ওহাবি, ওহাবিরা কাফির। মাওলানা আথার আলী সাহেব পরদিন সকালে গিয়ে পৌঁছে দেয়, পত্রিকা আসছে মাওলানা আথার আলী কাফির। উনি লাল লীগের ময়দানে মিটিং করবে, উনার
ক্যান্ডিডেট মোলানা সিদ্দিক আহমদ সাহেব, ফরিদ আহমদ সাহেব, সুলতান আহমদ নুরুল হক, ৬ জন। উনি করলোকে সবাইকে রাখিয়া ওনার ড্রাইভারকে নিয়ে চলে গেল মাইজ ভান্ডারির বাসায় শহর। মাইজ ভান্ডারি দেখিয়ে বললো যে হুজুর আপনি এখানে কি? বলে না আমি আসছি আপনার সঙ্গে তোলা খায়, একটু বসেন। বসে বললো তার কলিমা পড়লো, কলিমা তৈয়ব, কলিমা শাহাদত, কলিমা তৈয়ব তমজিদ পড়িয়া বললো ভাই আর কোনো কিছু পড়া লাগবে না, ইমান আনতে হইলে। বলে হুজুর আমাকে আর লজ্জা দিবেন না। বলে না আমার ইমান কালকে আর লালদিঘির ময়দানে শেষ করে দিয়েছে, আমি কাবির। আমার ইমান আনতে কি পড়লে ইমান আনা যায় ওটা বলে না, বুঝছেন? শেষ পর্যন্ত উনি তর্ক করিয়া জয়লাভ করিয়া এই মাইজ ভান্ডারিকে নিয়ে লালদিঘির ময়দানে গেছে। মানুষ সারা বাংলাদেশের কেঁপে মনে গেছে যে মৌলানা আতার আলী কি করলো। সেই মৌলানা আতার আলী তো মন্ত্রিত্ব নেয় নাই, বুঝতে পারছেন? 73-78 সালে জিল্লুর রহমান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, উনি বর্তমান উত্তর গেটে দক্ষিণ গেটে বক্তব্য বলতেছে আমাদেরকে রিলিফচুর বলা হয়, যারাই পার্লামেন্টে ছিলেন সবার বাড়িঘর ধানমন্ডি গুলশান বনানীতে আছে। নাইখা আর মৌলানা আতার আলী, ওনার 36 জন এমপি ছিল, 5 জন পার্লামেন্টের মেম্বার ছিল পাকিস্তানের, উনি কোনো বাড়িঘর নেয় নাই। একমাত্র মৌলানা আতার আলী এই কাজ করে নাই, আর বাকি সবাই করেছেন, আমরাও করেছি। এটা হলো বাস্তব। এখন হলো আপনার যে আমি যদি আমার শক্তি অনুযায়ী আমি কথা বলতে হবে, আমি যদি বলি যে আমি ঐক্য করতে পারবো, এটা ব্যর্থ কথা। আমার এই গুণ নাই, এই কোয়ালিটি নাই। আমি মৌলানা সিদ্দিক সাহেবকে কেন্দ্র করে বলেছি, মৌলানা আতার আলী সাহেবকে কেন্দ্র করে করা গেছে। আজকে ঠিক যদি আজকে আমরা শেরে বাংলাকে পাইতাম বা এরকম একজন বড় পাইতাম উদার, বা যিনি সবাইকে নিয়ে চলবেন, ইসলামী ঐক্য করতে হলে ইসলামী দল যারাই আছে সবাইকে অ্যাকোমোডেশন করতে হবে, সবার সাথে বসতে হবে, সবার সাথে একসঙ্গে পরামর্শ করতে হবে। আমরা ইসলামী দলগুলা একবারে পাথর মতো ঐক্যবদ্ধ হতে হবে। এই জিনিসটা আমরা বাংলাদেশ আর করে নাই। আপনার আমি খুব ছোট মানুষ, আপনাকে একটা কথা বলি, 1966 সালে 7 ফেব্রুয়ারি শেখ মুজিব 6 দফা দিচ্ছেন লাহোর চৌধুরী মোহাম্মদের বাসায়, আমার দলের প্রধানের বাসায়। চৌধুরী মোহাম্মদের বাসায় জামাত ইসলাম, নিজামে ইসলাম, মুসলিম লীগ সব দল ছিল। 850 লিডার ছিল ইস্ট ওয়েস্টের। ওই যে কাশখন চুক্তির পরে সেখানে শেখ সাহেব 6 দফা দেন। এই 6 দফা দেওয়ার পরে উনি যখন ঢাকায় আসেন পরিস্থিতি অন্যদিকে যায়। এরপরে চৌধুরী মোহাম্মদ সাহেব আমাকে কিছু খরচ দিয়ে বলছেন যে তুমি 16 জন লিডার হামিদুল সদি থেকে আরম্ভ করে গোলাম আজম, যে ওদের কাছ থেকে অপিনিয়ন পাও যে পাকিস্তান এক রাখা যায় কিভাবে, বুঝতে পারছেন? একমাত্র আমিনুর চৌধুরী আমাদের সিলেটের হুমায়ুন চৌধুরীর বড় ভাই, উনি আমাকে বলছেন যে রাইট টু চৌধুরী মোহাম্মদ আলী, রাইট ডাউন দিস থিংস। উনি বলে বলে দিচ্ছে, আমি অক্সফোর্ডে সরোজিনী নাইডুর সাথে ক্লাস করেছি, বলো যে সমস্ত ইসলামী দল যারা পাকিস্তানের পক্ষে সব এক প্ল্যাটফর্মে এক প্রতীকে ইলেকশন করতে হবে, করলে পাকিস্তান রাখতে পারবা। এই প্রস্তাবটা উনি ইংলিশ ডিকটেশন দিছে। আমি ওই আমরা চৌধুরীর বাগান বাড়িতে থাকিয়া সেখান থেকে চৌধুরী মোহাম্মদ হাসান পাঠাইছি। কথা বুঝছেন? আমি আপনাকে বলার যদি সুযোগ দেন, আমি একটা কথা বলি, এই যে চরমনাই পীর সাহেব, একবার দিল খুলে বলেন, দিল খুলে বলেন। ওনার কাছে যে গেছেন যে ডাক্তার শফিক সাহেব, ওই চরমনাই পীর সাহেবদের তো হকিকতটা জানেন না। 1991 সালে নির্বাচনে, সব দলীয় নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ তারা নিজের নির্বাচিত এমপি দ্বারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে নাই। বিএনপির শর্ট ছিল 2 জন, জামাত ইসলামের সাপোর্টে বিএনপি গভর্নমেন্ট করছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী প্রথম। এরপরে 1-1.5 মাস পরে আমি গেছি আব্দুল সালাম তালুকদারের এখানে। আব্দুল সালাম তালুকদার ছিল তখন বিএনপির সেক্রেটারি জেনারেল। সেখানে গিয়া যখন এই সময় দেখি বেরিয়ে আসতেছেন মৌলানা মতিউর রহমান নিজামী আর মৌলানা মুজাহিদ, 3-4 জন।
তারা বললেন যে আপনি রকিব ভাই ভাইসি আপনাকে, আপনি এখানে কাজটা শেষ করিয়ে আমাদের সংগ্রাম অফিসে আছেন, আমরা সবাইকে নিয়ে একটু পরামর্শ করতে হবে, কিছু জটিলতা আছে। আমি যে কাজে গেছিলাম সালাম তালুকদার কাছে আমি প্রস্তাব দিতে গিয়া, সালাম তালুকদারের রুমের ভিতরে যাওয়া লাগে নাই। এখানে যে পিএস যে ছিল সালাম তালুকদারের যে সেক্রেটারি, এখানে পলিটিক্যাল সেক্রেটারি, উনার বাড়ি জলালপুর, এটা আমি চিনি না, কিন্তু আচ্ছা। তার মনে আছে আমার ক্লাসমেট এমসি কলেজে। সে বলছে রকিব সাহেব আপনার কাজটা দিয়ে যান, আপনি বিকালে আসিয়া রেডি পাবেন। বুঝতে পারছেন? এই আমি এখান থেকে গেছি, তারপরে গিয়া জামাত ইসলামের অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে সেখানে ভাই নজরুল ইসলাম অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, উনি সভাপতিত্ব করতেছে, মানুষ সব মিটিং এ নাই, আর ওই সাইদি সাহেব এরা সামনে বসা। তো আমাদেরকে মেহমান হিসাবে বেফাক কওমি মাদ্রাসা বোর্ডের মৌলানা আব্দুল জব্বার আর নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি আমরা গিয়া বসলাম। তো ওনারা আলোচনা আসলো জমাতের যে আমরা আমাদের সাপোর্ট নিয়ে তারা গভর্নমেন্ট করলো, আর এখন তারা আমাদের বিরুদ্ধে ব্যারিস্টার আমিরুল ইসলাম এরা গাদানি কমিটি করিয়ে তারা পল্টন ময়দানে মিটিং করতেছে, এরা আপত্তি করে না। ওই যে গাদানি, ওই যে মানে দালাল নির্মূল কমিটি। আমি প্রশ্ন করলাম যে আপনারা যখন গভর্নমেন্ট করলেন 1954 সালে মৌলানা আতার আলী মাত্র 37 জন পাকিস্তান পার্লামেন্টে 5 জন থেকে উনি স্পিকার নিল, ইসলামী সংবিধান করলো। আপনারা 2 জন না হইলে তো বিএনপি গভর্নমেন্ট হয় না, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিলেন না কেন? এই সাইদি সাহেব উঠিয়ে বললো যে মোলা রকিব সাহেবের প্রশ্নের উত্তর দেন নিজামী সাহেব, মোলা সাইদি সাহেব মরহুম মোলা দিলেন সাইদি সাহেবের সঙ্গে আমার সময় আলাপ হইল। এই যে আপনার মতিউর রহমান নিজামী সাহেবের তো কোনো উত্তর নেই, বিনা শর্তে সাপোর্ট দিয়ে বিএনপি কে গভর্নমেন্ট করছেন, সেই খাতির তো আর তারা করে না। কথা বুঝছেন? এখন হইলো আপনি রাজনীতিক কলা কৌশল, একমত, আল্লাহর সাহায্য বন্দার সাহায্য দুইটাই নিতে হয়। তো আমরা ইসলামিক দলগুলো আল্লাহর সাহায্য নিয়ে আমরা অন্তরকে এক করিয়া সবাইকে এক করার দাওয়াত দিত। মিনিমাম মাঠ আমাদের, ময়দান আমাদের, কিন্তু এটারে আমরা কাজে লাগাইতে পারতেছি। রকিব ভাই, দোয়া ইনশাল্লাহ দোয়া দিয়েন। আজকের মতো আমরা এখানে শেষ করছি, আগামী দিনে আপনার কাছ থেকে আরো মূল্যবান কথা শুনবো। আসসালামু আলাইকুম।